Hello everyone, welcome to my physics class. ক্লাস 12 জন্য আজকে আমি আলোচনা করব। যারা আমার এর আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই কারশফের সূত্রটা বুঝতে পেরেছো। তা কারশফের সূত্রের সাহায্যে আমরা বেশ কিছু জটিল বর্তনী থেকে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারি। যে সমস্ত বর্তনীতে রোধগুলোকে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় আছে কিনা বোঝা যায় না, বা আদৌ তারা শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় থাকে না, সেই রকম বর্তনীগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা কারশফের সূত্র ব্যবহার করি। তা কারশফের সূত্রের সাহায্যে অ্যানালাইসিস করা যায় এইরকম একটা প্রবলেম হলো, এই যে বর্তনীটা আমি আঁকলাম, এই বর্তনীতে 4টি রোধ আছে, আরও একটা রোধ দিয়ে দিলাম, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্সের সংখ্যা হচ্ছে 5টা। আর রেজিস্ট্যান্সের মান তো ধরো 10 ওহম, 20 ওহম, 30 ওহম, 20 ওহম। এই ব্যাটারিটার ভোল্টেজ ধরা যাক 10 ভোল্ট, এই রেজিস্ট্যান্সটা ধরো 50 ওহম। তাহলে এইরকম একটা বর্তনী যদি থাকে এবং সেই বর্তনীতে যদি বিভিন্ন রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কারশফের সূত্র প্রয়োগ করব। এই কারশফের সূত্র আমরা দেখেছি যে দুটো ল আছে, একটা হচ্ছে কারশফস কারেন্ট ল, যাকে আমরা জাংশন রুলও বলি, আর একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, যেটাকে আমরা লুপ রুলও বলতে পারি। এখন এই প্রবলেমগুলোতে যদি এই রেজিস্ট্যান্সের মানগুলো একটা নিয়ম মেনটেন করে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই নেটওয়ার্কের তুল্য রোধ নির্ণয় করতে পারবো এবং এই নেটওয়ার্কের বিভিন্ন রোধগুলোর মধ্য দিয়ে কত কত কারেন্ট আছে সেটা সহজে নির্ণয় করতে পারবো। যেমন এই যে রেজিস্ট্যান্স আছে 20 ওহম, এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা 20 ওহমের জায়গায় 60 ওহম করে দিই, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা কারশফের সূত্র ব্যবহার না করেই একটা অন্য নিয়মের সাহায্যে খুব সহজে প্রবাহমানটা নির্ণয় করতে পারবো। সেই অন্য যে নিয়মটা আমরা ব্যবহার করব, সেই নিয়মটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল। হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, এই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে এই যে 4টে রোধ আছে, এই 4টে রোধগুলোকে যদি আমরা পি, কিউ, আর এবং এস বলি, এবং যদি দেখা যায় যে পি এবং কিউ এর রেশিওর মান এবং আর এবং এস এর রেশিওর মান যদি সমান হয়, তাহলেই আমরা সেই রকম সার্কিটগুলোতে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করতে পারবো। তা আমাদের এখানে পি ইকুয়াল টু আছে 10 ওহম, কিউ ইকুয়াল টু আছে 20 ওহম, তার ফলে পি বাই কিউ ইকুয়াল টু চলে আসছে হাফ। আবার আর ইকুয়াল টু আছে 30 ওহম, এস ইকুয়াল টু আছে 60 ওহম, তার ফলে আর বাই এস ইকুয়াল টু আছে হাফ। অর্থাৎ আমরা যে সার্কিটটা দিয়েছি সেই সার্কিটে কিন্তু পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এই নিয়মটা কিন্তু মেনে চলছে। এইরকম নিয়ম যখন কোনো এইরকম ধরনের সার্কিট মেনে চলবে, তখন এই সার্কিটে এই মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে, যার মান আমি এখানে 50 ওহম দিয়েছি, এই রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন, এই রাস্তা দিয়ে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যাবে না। এই রাস্তার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। কখন যাবে না? না যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। আমরা যদি মাঝখানে 50 ওহম রেজিস্ট্যান্সের জায়গায় একটা গ্যালভানোমিটার দিই, তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়েও কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হবে। আমরা একে গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা বলবো বা নাল পয়েন্ট বলবো। অর্থাৎ হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল বলতে গেলে এইরকম একটা সার্কিট আঁকতে হবে এবং এই সার্কিটের মধ্যে বলতে হবে যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহ মাত্রা যায় না, তখন P বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে। তাহলে এইরকম ধরনের সার্কিটগুলো আমরা খুব সহজেই কিন্তু প্রবাহ মাত্রা বের করতে পারবো। তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে যেহেতু কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে না, তাই তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে এই রাস্তাটা আমরা আদৌ আছে বলে ধরবো যে এই রাস্তাটা নেই। যেহেতু এই রাস্তাটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, তাই আমরা ধরবো এই রাস্তাটা নেই। তাহলে এই রাস্তাটা যদি না থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি এবং কিউ এরা দুজন আছে সিরিজ কম্বিনেশনে, আবার আর এবং এস এরা দুজনও আছে কিন্তু সিরিজ কম্বিনেশনে। পি এবং কিউ এর সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে কত হবে না, পি প্লাস কিউ করলে হবে 30 ওহম। আর এবং এস এরা দুজন সিরিজ কম্বিনেশনে যেহেতু আছে, এদের দুজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে হবে 90 ওহম। আবার এরা দুজন আছে প্যারালাল কম্বিনেশনে, যেহেতু এরা দুজন প্যারালাল কম্বিনেশনে আছে, তাই আলটিমেটলি এই চারটে রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তাহলে চলে আসছে 30 × 90 ডিভাইডেড বাই 30 + 90, অর্থাৎ 30 × 90 ডিভাইডেড বাই 120, তাহলে চলে আসছে 45 ডিভাইডেড বাই 2 ওহম। যদি সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 45 ডিভাইডেড বাই 2 ওহম হয়, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে মেইন কারেন্টটা নির্গত হবে I, সেই মেইন কারেন্ট I এর মান তাহলে হয়ে যাবে E ডিভাইডেড বাই R। E মান হচ্ছে 10, R এর মান হচ্ছে 45/2, অর্থাৎ আমরা পাচ্ছি 4/9 অ্যাম্পিয়ার। এই 4/9 অ্যাম্পিয়ার কারেন্টটা এই বিন্দু পর্যন্ত আসবে, এখান থেকে এই বিন্দু পর্যন্ত আসবে। ধরো এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু। এই বিন্দুতে এসে কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, উপরের ব্রাঞ্চে কারেন্টের মান I1, নিচের ব্রাঞ্চে কারেন্টের মান I2। আমরা সহজেই I1 এবং I2 এর মান নির্ণয় করতে পারবো। যদি আমরা I1 এর মান নির্ণয় করতে চাই, I1 নির্ণয় করার পদ্ধতি হচ্ছে I1 = I × R2 ডিভাইডেড বাই R1 + R2। এখানে I এর মান তাহলে 4/9 বসিয়ে দেওয়া হলো। R2 মানে হচ্ছে এখানে 90, R2 মানে হচ্ছে এই দুটো ডিসটেন্সের ইকুইভ্যালেন্ট, আর R1 এর মান হচ্ছে 30, R2 মান হচ্ছে 90। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 4/9 × 90 ডিভাইডেড বাই 120, ক্যালকুলেশন করে 10 চলে আসছে 1/3 অ্যাম্পিয়ার। আর I2 মান তাহলে বাকিটা I2 তাহলে হয়ে যাচ্ছে I - I1। অর্থাৎ এইরকম ধরনের সার্কিট থেকে আমরা খুব সহজেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারছি এবং খুব সহজেই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারছি। কিন্তু এই নিয়ম প্রয়োগ করতে গেলে PQ এবং RS এর যে অনুপাত, সেটা কিন্তু এই P/Q = R/S এই নিয়মটা মেনে চলতে হবে। তাহলে এটাকে আমরা বলবো হুইটস্টোন ডিসটেন্স। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই নিয়মটা কোথা থেকে এলো, আমরা এই নিয়মটা প্রুফ করব, কিভাবে এই নিয়মটা প্রমাণ করা যায়। তাহলে এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এই হচ্ছে রেজিস্ট্যান্স গুলো। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটাকে আচ্ছা ঠিক আছে, এটা এই রেজিস্ট্যান্সটাকে আমি ধরলাম RG, G ফর গ্যালভানোমিটার, এটা হচ্ছে P রেজিস্ট্যান্স, এটা Q, এটা R, এটা S। এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মান ধরলাম আমরা I। কারেন্ট এই বিন্দুতে এসে যে দুটো ভাগে ভাগ হবে, সেই ভাগটার এইদিকে যে কারেন্টটা যাবে সেটা ধরো I1, এইদিকে যে কারেন্টটা গেল সেটা হচ্ছে বাদবাকিটা I - I1। অর্থাৎ আমরা কিন্তু এই বিন্দুতে কিন্তু কার্চফের কারেন্ট ল ইউজ করলাম। I1 কারেন্টটা এইখানে আসার পর, ধরো এটা B বিন্দুতে আসার পর ধরা যাক এই বিন্দুতে যে কারেন্টটা চলে গেছে এইদিকে, সেটা হচ্ছে I2। তাহলে এইদিকে যে কারেন্টটা যাবে সেটা হবে I1 - I2। আবার এইখানে এলো, এটা C বিন্দু, এটা হচ্ছে D বিন্দু। এই বিন্দুতে তাহলে কারেন্ট পৌঁছাচ্ছে I - I1 এবং I1 - I2 দুটো কারণ মিলে এখানকার টোটাল কারেন্টটা তাহলে হয়ে যাচ্ছে I - I2। I - I2 কারেন্ট এবং I2 কারেন্ট মিলে এইখান থেকে কারেন্টটা বেরোবে I।
এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির ইএমএফ ধরে নিচ্ছি ই। এবার আমরা কেসিএল প্রয়োগ করলাম। এবার আমরা বিভিন্ন যে লুপগুলো আছে সেই লুপগুলোতে কেসিএল প্রয়োগ করলাম। তাহলে সবার প্রথমে যদি আমরা এই লুপটাতে ক্লকওয়াইজ ডিরেকশনে কেভিএল নিয়ম প্রয়োগ করি, অর্থাৎ লুপটার নাম হচ্ছে এ বি ডি এ। এ বি ডি এ এই যে লুপটা আছে এই লুপটাতে আমরা কেভিএল প্রয়োগ করছি। যদি কেভিএল প্রয়োগ করা হয় তাহলে আমরা কি পাবো? আমরা পাবো I1 ইন্টু পি প্লাস I1 মাইনাস I2 ইন্টু RG মাইনাস I মাইনাস I1 ইন্টু R ইকুয়াল টু 0। 0 তার কারণ হচ্ছে এই লুপটাতে কোনো তড়িৎ চালক বলের উৎস নেই। এটা হচ্ছে আমরা এটাকে ইকুয়েশন 1 বলতে পারি। নেক্সট আমরা আরো যে একটা লুপ আছে সেই লুপটাতেও যদি কেভিএল প্রয়োগ করি, ধরা যাক এই লুপটাতে আমরা কেভিএল প্রয়োগ করছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে ডিডিসিবি এই যে লুপটা আছে এই লুপটাতে আমরা কেভিএল প্রয়োগ করছি। কেভিএল প্রয়োগ করলে আমরা পাবো I1 মাইনাস I2 ইন্টু RG প্লাস I মাইনাস I2 ইন্টু S মাইনাস I2 ইন্টু Q ইকুয়াল টু 0, কারণ এই লুপটাতেও কিন্তু কোনো তড়িৎচালক বলের উৎস নেই। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমরা এই কন্ডিশনটা ধরে নিলাম যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 0। গ্যালভানোমিটার প্রবাহ 0। গ্যালভানোমিটার প্রবাহ যদি 0 ধরে নেওয়া হয়, অর্থাৎ I1 মাইনাস I2 মান তাহলে আমরা পাচ্ছি কত? 0। এই I1 মাইনাস I2 ইকুয়াল টু 0 এটা আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 তে যদি প্রয়োগ করি তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি I1 ইনটু P মাইনাস I মাইনাস I1 ইনটু R ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা পাচ্ছি P ডিভাইডেড বাই R ইকুয়াল টু I মাইনাস I1 ডিভাইডেড বাই I1। এটা হচ্ছে ইকুয়েশন 3। আবার I মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা যদি আমরা এই 2 নম্বর ইকুয়েশনে প্রয়োগ করি তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 0 প্লাস I মাইনাস I2 ইনটু S মাইনাস I2 ইনটু Q ইকুয়াল টু 0, অর্থাৎ সেখান থেকে আমরা পাচ্ছি যেটা P বাই R ছিল সেখান থেকে আমরা পাচ্ছি S ডিভাইডেড বাই Q ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই I মাইনাস I2। এটা হচ্ছে ইকুয়েশন 4। আবার এইখান থেকে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি I1 ইকুয়াল টু I2, তাহলে এই I2 যেটা আমরা বসে দিতে পারি I1, আর এখানে I যেমন আছে তেমন থাকলো I2 জায়গায় বসে দিতে পারি I1। এইটাকে আমরা ইকুয়েশন 4 ধরে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা এবং এই যে টার্মটা এই দুটো টার্ম পরস্পরের অপোজিট। যেহেতু এই দুটো টার্ম পরস্পরের অপোজিট তাহলে এটাকে উল্টালে আমরা এই টার্মটা পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা এই দুটো ইকুয়েশন থেকে বলতে পারছি P বাই R ইকুয়াল টু Q বাই S, সেখান থেকে আমরা পাচ্ছি P বাই Q ইকুয়াল টু R বাই S। অর্থাৎ দেখা যাচ্ছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যদি না যায় তাহলে P বাই Q ইকুয়াল টু R বাই S হয়। আমরা উল্টোভাবে বলতে পারি যদি P বাই Q ইকুয়াল টু R বাই S হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমগুলো কীভাবে করব সেটা আগের এক্সাম্পলে দেখলাম। তাহলে এই হলো হুস্টন-ব্রিজ প্রিন্সিপাল। এই হুস্টন-ব্রিজ প্রিন্সিপাল তাহলে আমরা কারশফের সূত্রের সাহায্যে প্রমাণ করলাম। এছাড়া
এই হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের আরও অনেকগুলো গুরুত্ব আছে। গুরুত্বটা হলো আমরা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করে খুব সহজে কোনো আননোন রেজিস্ট্যান্সের মান প্রায় সঠিকভাবে নির্ণয় করতে পারি। আমি সেই নিয়মটাই এবার বলবো কীভাবে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের সাহায্যে কোনো আননোন রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। অর্থাৎ টপিকটার নাম হচ্ছে অজানা রোধ নির্ণয়। ধরো আমাকে একটা রোধ দেওয়া হলো, এইটা হচ্ছে একটা অজানা রোধ, এই রেজিস্ট্যান্সের মান আমরা জানি না। আমরা এই রেজিস্ট্যান্সের মান যদি মোটামুটিভাবে নির্ণয় করতে চাই তাহলে যে পদ্ধতিটা আছে সেটা হলো এর সঙ্গে একটা ব্যাটারি যোগ করতে হবে, এর সঙ্গে একটা অ্যামিটার যোগ করতে হবে, আর এর দুই প্রান্তের সঙ্গে একটা ভোল্টমিটার যোগ করতে হবে। তাহলে এই মধ্যে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মানটা আমরা অ্যামিটার থেকে পেয়ে যাব, আর এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি হবে সেটা আমরা ভোল্টমিটারের সাহায্যে পেয়ে যাব। তাহলে আমাদের কাছে রয়েছে I এর মান, আমাদের কাছে রয়েছে V এর মান, আর ওহমের সূত্র থেকে আমরা জানি V = IR। সেখান থেকে আমরা R = দেখতে পাচ্ছি V/I। অর্থাৎ এই ইকুয়েশনে যদি V এর মান এবং R এর মান নির্ণয় করা, R এর মান বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে অজানা রোধটির মান নির্ণয় করতে পারব। তাহলে দেখা যাচ্ছে যে অজানা রোধ নির্ণয় করার জন্য এই পদ্ধতিটা খুবই সিম্পল। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা অজানা রোধ নির্ণয় করার জন্য হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করব কেন? অজানা রোধ নির্ণয় করার জন্য হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করব তার কারণ হচ্ছে এখানে এই যে ব্যাটারি, এই যে আমরা ভোল্টমিটার ব্যবহার করেছি এবং এই যে অ্যামিটার ব্যবহার করেছি, এই ভোল্টমিটার এবং অ্যামিটার এরা দুজন কোনোটাই কিন্তু আদর্শ নয়। আদর্শ অ্যামিটার বা আদর্শ ভোল্টমিটার কোনোটাই পাওয়া যায় না। আমরা ভোল্টমিটার ব্যবহার করে এই যে এর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করলাম, সেই বিভব পার্থক্য অ্যাকচুয়ালি যতটা হওয়ার কথা ভোল্টমিটারের কিছুটা, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ইনফিনিটি না হওয়ার জন্য এই বিভব পার্থক্য পরিমাপে আমাদের কিছুটা পরিমাণ ত্রুটি হচ্ছে। আবার অ্যামিটারটিও আদর্শ না হওয়ার জন্য এই অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপেও কিন্তু কিছুটা পরিমাণ ত্রুটি হচ্ছে। এই যে বিভব পার্থক্য পরিমাপে ত্রুটি এবং এই যে প্রবাহ মাত্রা পরিমাপে ত্রুটি, এই দুটো পরিমাপে ত্রুটি থাকার জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিতে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি সেই রেজিস্ট্যান্স পরিমাপে কিন্তু আমাদের কিছুটা পরিমাণ করে ত্রুটি থেকে যাচ্ছে। অন্যদিকে আমরা যদি হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করি, হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে কিন্তু V/IR এই ফর্মুলা ইউজ করাই হয় না। হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা একটা সাম্যাবস্থা থেকে একটা নিয়ম তৈরি করা হয়েছে। যেহেতু নিয়মটা সাম্যাবস্থার উপর প্রতিষ্ঠিত বা নাল পয়েন্টের উপর প্রতিষ্ঠিত, তাই ভোল্টমিটার এবং অ্যামিটার এর ত্রুটিজনিত যে সমস্যা, সেই সমস্যাগুলো হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে থাকে না। সেই জন্য আমরা অজানা রোধ নির্ণয় করব হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের সাহায্যে। হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের সাহায্যে একটা অজানা রোধ যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমরা এইরকম একটা বর্তনী তৈরি করব, যে বর্তনীতে এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা, এই তিনটে রেজিস্ট্যান্সের মান আমাদের জানা থাকবে। সাধারণত এই তিনটে রেজিস্ট্যান্স হিসাবে আমরা তিনটে রেজিস্ট্যান্স বক্স ব্যবহার করি। ল্যাবরেটরিতে তোমরা হয়তো রেজিস্ট্যান্স বক্স দেখেছো। এই রেজিস্ট্যান্স বক্সগুলো এমন যে আমরা এই পি হিসাবে কিছু নির্দিষ্ট রোধ এখানে কিন্তু প্রয়োগ করতে পারবো। আবার কিউতেও যদি একটা রেজিস্ট্যান্স বক্স ইউজ করা হয় তাহলে সেই রেজিস্ট্যান্স বক্স থেকে নির্দিষ্ট পরিমাণ রোধ এই কিউ হিসেবে কাজ করতে পারবে। একই রকমভাবে আরেও কিছু পরিমাণ নির্দিষ্ট রোধ কাজ করতে পারবে। আর এইখানে আমরা অজানা রোধটিকে লাগাবো, অর্থাৎ এই সার্কিটে অজানা রোধ হলো কি? অজানা রোধ হচ্ছে এক্স। এবার এইখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করতে হবে, মিটার তৈরি গ্যালভানোমিটার, আর এর দুই প্রান্ত থেকে একটা ব্যাটারি যোগ করতে হবে একটা সুইচের মাধ্যমে। এই সুইচটা আমরা যেই অন করব সঙ্গে সঙ্গে এই পথ দিয়ে কারেন্ট যাবে। কারেন্টটা এই বিন্দুতে এসে দুটো ভাগে ভাগ হবে, এই দিকে একটা, এই দিকে একটা। এই বিন্দুতে এসেও কারেন্টটা কিছু অংশ এইদিকে যাবে, কিছু অংশ এইদিকে যাবে। এই বিন্দুটা ধরা যাক ডি, এটা সি, এটা হচ্ছে ডি।
তাহলে বি থেকে ডি থেকে যদি তড়িৎ প্রবাহ যায় তাহলে গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ হবে। যখন গ্যালভানোমিটারে কাঁটার বিক্ষেপ হবে তখন আমরা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করতে পারবো না, কারণ আমরা একটু আগে জেনেছি যে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল প্রয়োগ করতে গেলে কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানটা শূন্য হতে পারে। যখনই আমরা দেখব যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে তখন আমরা কি করব না, তখন আমরা এই পি কিউ এবং আর এই তিনটে রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করব। পি কিউ এবং আর এই তিনটে রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করার ফলে আমরা দেখব যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে যতটা বিক্ষেপ হচ্ছিল আগে, এখন বিক্ষেপ তার থেকে হয় কম বা তার থেকে হয় বেশি হবে। এইভাবে বিক্ষেপ কমাতে কমাতে এক সময় গ্যালভানোমিটারের বিক্ষেপটাকে শূন্য করে ফেলতে হবে। আর গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়ে যাওয়ার পর তখন আমরা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এই নিয়মে যদি পি এর মান, কিউ এর মান এবং আর এর মান যদি জানা থাকে তাহলে সেখান থেকে আমরা এসের মান সহজেই পেয়ে যাবো। ধরা যাক পি এর মান আছে 20 ওহম, কিউ এর মান আছে 30 ওহম, আর এর মান আছে 40 ওহম, তাহলে সেখান থেকে আমরা এসের মান পেয়ে যাবো। এবার কম পি বাই কিউ তাহলে 20 বাই 30, আর বাই এস আর হচ্ছে 40, এসটা আমরা জানি না, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে 40 ইনটু 30 ডিভাইডেড বাই 20, অর্থাৎ এসের মান হয়ে যাচ্ছে 60 ওহম। অর্থাৎ এইভাবে আমরা অজানা রোধের মান পেয়ে গেলাম, এবং এইভাবে আমরা যে অজানা রোধ পেলাম সেই অজানা রোধের মান নির্ণয় কিন্তু মিটারের ত্রুটি বা ভোল্টমিটারের ত্রুটিজনিত কোনো সমস্যা থাকবে না, আমরা সহজেই এখান থেকে অজানা রোধের মান নির্ণয় করতে পারব। এখানে যে ব্যাপারটা বলার আছে সেটা একমাত্র প্র্যাকটিক্যাল করলেই খুব ভালো বোঝা যায়, আমি তাও ব্যাপারটা বলি। এই যে পি কিউ এবং আর যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে তখন পি কিউ এবং আর চেঞ্জ করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে পি কিউ এবং আর এদের তিনজনের মান আমরা কীভাবে চেঞ্জ করে খুব সহজেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটাকে শূন্য করতে পারবো। যখন প্র্যাকটিক্যাল করা হয় তখন অ্যাকচুয়ালি পি এবং কিউ এদের দুজনের মানকে চেঞ্জ করা হয় না। পি এবং কিউ এদের দুজনের মানকে ফিক্স রাখা হয়, চেঞ্জ করা হয় শুধু আর এর মানকে। আর এর মানকে চেঞ্জ করেই কিন্তু আমরা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটাকে সহজেই শূন্য করতে পারবো। এবং এই পুরো সার্কিটটা যে যন্ত্রের মধ্যে খুব সহজেই অ্যাপ্লাই করা যায় সেই যন্ত্রটার নাম হচ্ছে পোস্ট অফিস বক্স, যেটা বর্তমানে এইচএসএস সিলেবাসের মধ্যে নেই। পোস্ট অফিস বক্সের মধ্যে কিন্তু পি কিউ আর এই তিনটে রেজিস্ট্যান্স দেওয়াই থাকে, ইনবিল্ট থাকে। যাই হোক, তাহলে আমরা পি কিউ আর এই তিনজনকে চেঞ্জ করে গ্যালভানোমিটারের বিক্ষেপ যদি শূন্য করতে চাই তাহলে পি আর কিউ এদের দুজনের মানকে ফিক্স রাখবো, শুধুমাত্র আর এর মানকে চেঞ্জ করবো। আর এর মান কমিয়ে যদি দেখা যায় গ্যালভানোমিটারের বিক্ষেপ বাড়ছে তাহলে বুঝবো যে আমরা ভুল দিকে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কী করবো তাহলে, সেক্ষেত্রে আমরা আর এর মানটা বাড়াবো, আর এর মান বাড়িয়ে দেখবো গ্যালভানোমিটার বিক্ষেপ কমছে। এইভাবে গ্যালভানোমিটারের বিক্ষেপ কমাতে কমাতে একসময় শূন্য করে ফেলতে হবে, তখন আমরা এই নিয়মটা প্রয়োগ করে অজানা রোধের মান খুব সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এর পরের টপিক আলোচনা করছি। এর পরের টপিকটা হচ্ছে এই যে পদ্ধতিতে আমরা অজানা রোধ নির্ণয় করলাম, এই পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এই পদ্ধতিতেও কিন্তু রোধ অজানা রোধ নির্ণয় করার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি থাকে। যেমন এই পদ্ধতির দুটো ড্রব্যাক হচ্ছে, এই পদ্ধতির সাহায্যে খুব ক্ষুদ্র মানের রোধ নির্ণয় করা যায় না। প্রশ্ন হচ্ছে কেন খুব ক্ষুদ্র মান রোধ নির্ণয় করা যায় না? খুব ক্ষুদ্র মানে ধরা যাক 0.01, এইরকম এত ক্ষুদ্র মানের রোধ নির্ণয় করা যায় না। কেন নির্ণয় করা যাবে না? না, এই রোধটির মান এতই ক্ষুদ্র, আমরা যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এই নিয়মটা প্রয়োগ করছি তখন কিন্তু পি মানে শুধু এইটুকু অংশের রোধ দিচ্ছি। এই বি রোধটাকে যে এ আর বি বিন্দুর মাঝে দুটো কানেক্টিং ওয়্যারের সাহায্যে যোগ করা হয়েছে, সেই কানেক্টিং ওয়্যার দুটো রেজিস্ট্যান্স কিন্তু আমরা নিই না, আমরা শুধু পি রোধটার মান নিই। তাহলে কানেক্টিং ওয়্যার দুটো রেজিস্ট্যান্স আমরা ইনক্লুড করি না কেন? না করি না, তার কারণ হচ্ছে যদি পি এর মান
10 থেকে বা 1 থেকে 1000 ওহমের মধ্যে থাকে বা 1 এর বেশি হয়, তাহলে কি হবে, এই কানেক্টিং ওয়্যার দুটোর রেজিস্ট্যান্সের তুলনায় পি তারের রেজিস্ট্যান্সের মানটা অনেক বেশি। কানেক্টিং ওয়্যার হিসেবে সাধারণত তামার তার ব্যবহার হয়। তামা খুব সুপরিবাহী, তামা এতই সুপরিবাহী পদার্থ যে এইটুকু দৈর্ঘ্যের তামার তারের রেজিস্ট্যান্স কিন্তু খুবই কম। যেহেতু এই রেজিস্ট্যান্সের মান পি রেসপেক্টে খুবই কম, তখন আমরা কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে পারি। কিন্তু যদি আমরা যে রোধ নির্ণয় করছি সেই রোধটাই খুব কম হয়, তাহলে এই কানেক্টিং ওয়্যার যে দুটো আমরা ইউজ করে সি বিন্দু আর ডি বিন্দুর মাঝখানে এস কে কানেক্ট করেছি, সেই কানেক্টিং ওয়্যার দুটোর রেজিস্ট্যান্স কিন্তু আমরা হিসেব থেকে বলে দিতে পারবো না। এর ফলে আমাদের অজানা রোধ নির্ণয় করতে সমস্যা হবে, বা অজানা রোধ যেটা নির্ণয় করবো সেটা আদৌ অ্যাকচুয়াল মানের কাছাকাছি আসতে পারবে না। তাই আমরা হুস্টন ব্রিজ নীতি প্রয়োগ করে খুব ক্ষুদ্র মানের রোধ নির্ণয় করতে পারি না। নেক্সট হচ্ছে হুস্টন ব্রিজ নীতি প্রয়োগ করে আমরা খুব বেশি মানের রোধ নির্ণয় করতে পারি না। খুব বেশি রোধ মানে কত? ধরো একটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5000 ওহম। হুস্টন ব্রিজ নীতির সাহায্যে আমরা এই এত বেশি মানের রোধ নির্ণয় করতে পারি না। এতে সমস্যা কোথায়? না, এতে সমস্যা কোথায় সেটা জানতে গেলে আমাদের আরো কতগুলো বিষয় জানতে হবে। একটা হচ্ছে যে এই হুস্টন ব্রিজটি কখন সবথেকে বেশি সেনসিটিভ বা সবথেকে বেশি সুবেদী হয়। সুবেদিতা, হুস্টন ব্রিজ নীতি থেকে আমরা যে অজানা রোধ নির্ণয় করছি সেই অজানা রোধ নির্ণয় সব থেকে ভালোভাবে হবে, তাতে ত্রুটি সব থেকে যদি কম হয় তাহলে আমরা বলবো যে ব্রিজটির সুবেদিতা সব থেকে বেশি। আর এই হুস্টন ব্রিজটি সব থেকে বেশি সুবেদী হবে যদি পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু যদি আর ইকুয়াল টু যদি এস হয়, অর্থাৎ পি কিউ আর এস এদের চারজনের মান যদি পুরোপুরি সমান হয় তাহলে ব্রিজটির সুবেদিতা হবে সব থেকে বেশি, এবং সেই সময় কিন্তু এই ব্রিজ থেকে আমরা যে অজানা রোধের মান নির্ণয় করব সেটা একেবারে ত্রুটিমুক্ত হবে। প্রশ্ন হচ্ছে যে এসটা হচ্ছে অজানা রোধ, এর মান তো আমরা জানি না, সুতরাং পি কিউ আর এর মান এস এর সাথে সমান হবে কি করে? এস এর মান আমরা প্রথমে নির্ণয় করব, তখন পি কিউ আর এর মান এস এর সাথে সমান নাও হতে পারে। মোটামুটি এস এর মানটা নির্ণয় করার পর আমরা পি কিউ আর কে এমনভাবে চুজ করব যেন পি কিউ আর এর মানটা এস এর কাছাকাছি হয়। এই যে দ্বিতীয়বার আমরা আবার পি কিউ আর কে চেঞ্জ করে এসটা নির্ণয় করলাম, এইভাবে যদি এসটাকে দ্বিতীয়বার নির্ণয় করা হয় তাহলে কিন্তু অজানা রোধটা অনেক বেশি সঠিকভাবে নির্ণীত হবে। তাহলে হুস্টন ব্রিজ সব থেকে বেশি সুবিধা হবে যদি পি কিউ আর এস এর মানটা সমান হয় বা সমানের কাছাকাছি হয়। তাহলে আমরা যখন খুব বেশি রোধ নির্ণয় করতে চাইছি, রোধটার মান যদি 5000 ওহম হয়, তাহলে এই খুব বেশি রোধকে এইখানটায় যখন যুক্ত করা হবে তখন ব্রিজটির সুবিধাটা কমে যাবে যদি না পি কিউ আর এদের তিনজনের মানও 5000 এর কাছাকাছি হয়। তাহলে আমরা ব্রিজটিকে সুবিধা করার জন্য কি করব? না, তাহলে আমরা ব্রিজটিকে সুবিধা করার জন্য পি কিউ আর এর মানও 5000 এর কাছাকাছি রাখবো। পি কিউ আর এদের তিনজনের মান 5000 ওহমের কাছাকাছি হলে তাতেও একটা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে যে পি কিউ আর এদের তিনজনের মান 5000 ওহম আর এস এর মান 5000 ওহম, এই সবার রেজিস্ট্যান্স যখন খুব বেশি হয়ে যাবে তখন কিন্তু এই ব্রিজটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে, তখন কিন্তু এই ব্যাটারি দিয়ে যে কারেন্টটা পাস করবে সেই কারেন্টের মানটা খুবই কম হবে। আবার সেই কারেন্টের মধ্য থেকে বি থেকে ডির দিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের মানও খুব কম হবে। অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এই কন্ডিশন যখন স্যাটিসফাই হয়নি তখনও ডি থেকে ডির দিকে এত কম পরিমাণ কারেন্ট যাবে যে আমাদের মনে হবে যেন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না। আমরা ধরে নেব যে এই ব্রিজটি সাম্যাবস্থায় পৌঁছে গেছে, যেটা আমাদের ভুল হবে। তাহলে যদি খুব বেশি মানের রোধ আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু একটা সমস্যা হচ্ছে। সুতরাং হুস্টন ব্রিজ নীতির সাহায্যে আমরা একটা মাঝারি মানের রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। যদি 1 থেকে
1000 ওহমের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেই রকম রেজিস্ট্যান্স আমরা খুব সহজেই হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে নির্ণয় করতে পারব। আমরা ল্যাবরেটরিতে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল অ্যাপ্লাই করে একটা প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে মিটার ব্রিজ। এই মিটার ব্রিজে হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করা হয় এবং আমাদের যে প্র্যাকটিক্যালটা আছে সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করে রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন এবং রেজিস্ট্যান্সের যে প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা জানি সেই ফর্মুলাগুলো সঠিক কিনা তার পরীক্ষা করা, তার যাচাই করা। তাহলে মিটার ব্রিজ জিনিসটা কীরকম আমি একটু বলি। মিটার ব্রিজ 1 মিটারের থেকে একটু বেশি লম্বা একটা কাঠের পাটাতনের উপরে জিনিসটা সেট করা থাকে। এইটা হচ্ছে একটা কাঠের পাটাতন যার লেন্থ 1 মিটার থেকে একটু বেশি। এই কাঠের পাটাতনটার উপর কতগুলো তামার পাত সেট করা থাকে, খুব পাতলা তামার পাত সেট করা থাকে। এইটা হচ্ছে একটা তামার পাত, এইটা হচ্ছে একটা তামার পাত, আর এদিকে এইটা হচ্ছে একটা তামার পাত। এমন ভাবে তামার পাতগুলো সেট করা থাকে যেন এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা পুরোপুরি 1 মিটার হয় এবং এই দুটো পয়েন্টের মাঝখানে একটা সুষম তার লাগানো থাকে যার লেন্থ ঠিক 1 মিটার হয় বা 100 সেন্টিমিটার হয়। এই তারের আমরা দুটো প্রান্ত বিন্দুর নাম দিলাম এ এবং বি। এইখানে একটা স্কেল লাগানো থাকে, যে স্কেলটার গায়ে 1 থেকে 0 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে। এখানে হচ্ছে 0 সেন্টিমিটার, ধরা যাক এইখানে হলো 50 সেন্টিমিটার, এইখানে হলো 100 সেন্টিমিটার। এইটা হলো মিটার ব্রিজ যন্ত্র। এই মিটার ব্রিজ যন্ত্রের সাহায্যে যদি আমরা অজানা রোধ নির্ণয় করতে চাই তাহলে অজানা রোধটিকে এইখানে একটা স্ক্রু থাকে, এখানে একটা স্ক্রু থাকে, এই দুটো স্ক্রুয়ের মাঝখানে যুক্ত করতে হবে। তাহলে এইটা হচ্ছে অজানা রোধ। এইখানে আর এইখানে আরো দুটো স্ক্রু থাকে, এই দুটো স্ক্রুয়ের মাঝখানে একটা জানা রোধ ইউজ করতে হবে। একটা রেজিস্ট্যান্স বক্স সাধারণত ইউজ করা হয়। এইখানে একটা স্ক্রু থাকে, সেই স্ক্রুয়ের সাথে একটা গ্যালভানোমিটারকে যুক্ত করতে হয়, যে গ্যালভানোমিটারের অন্য প্রান্তটি একটি চকের মাধ্যমে এবি তারের উপরের যে কোনো বিন্দুতে টাচ করতে পারে। আপাতত গ্যালভানোমিটারের অপর প্রান্তটি এবি তারের উপরে যে বিন্দুতে টাচ করেছে বলে আমরা ধরে নিচ্ছি। সার্কিট কম্বিনেশন এই পর্যন্ত হওয়ার পর এ বিন্দু থেকে একটা তার এনে আর বি বিন্দু থেকে একটা তার নিয়ে আসতে হবে, নিয়ে এসে এইখানে একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করতে হবে। এখানে একটা সুইচ দেওয়া হয়, সুইচের বদলে অনেক সময় কমিউটেটর ইউজ করা হয়। তাহলে যেটা বলছিলাম যে আমরা এখানে একটা ব্যাটারি ইউজ করেছি, ব্যাটারির পাশে একটা সুইচ আছে, সুইচের বদলে অনেক সময় আমরা এখানে তাহলে কি ব্যবহার করি না, অনেক সময় কমিউটেটর ব্যবহার করি। এই কমিউটেটরের কাজ হচ্ছে যে আমরা ইচ্ছা মতো প্রবাহ মাত্রাটাকে অনেক সময় এদিক থেকে এদিকেও পাঠাতে পারি বা প্রবাহ মাত্রার ডিরেকশনটা এদিক থেকে এদিকে ঘুরিয়েও দিতে পারি।
কমিউটেটর আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট মিটার ব্রিজের মূল যে নীতিটা আছে সেই নীতিটা এখানে বলছি। এই মধ্যে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট কিন্তু এই বিন্দু পর্যন্ত আসবে। এই বিন্দু পর্যন্ত আসার পর দেখা যাচ্ছে কারেন্ট এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত যাবে। এখান থেকে এই পর্যন্ত রাস্তায় রেজিস্ট্যান্স বলতে আছে শুধুমাত্র বি, কারণ বাদ বাকি এখান থেকে এই পর্যন্ত তামার পাত যার রেজিস্ট্যান্স নগণ্য, এখান থেকে এই পর্যন্ত তামার পাত এর রেজিস্ট্যান্স নগণ্য। তাহলে এখান থেকে এই পর্যন্ত রেজিস্ট্যান্স বলতে গেলে শুধু বি, আর এখান থেকে এই পর্যন্ত রেজিস্ট্যান্স বলতে গেলে এই যে তারটা আছে এই তারটার রেজিস্ট্যান্স। আবার এইখান থেকে এই পর্যন্ত যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে কিউ, আর এখান থেকে এই পর্যন্ত যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে এই তারটার রেজিস্ট্যান্স। তাহলে দেখা যাচ্ছে যে এই মিটার ব্রিজের মধ্যেও চারটে রেজিস্ট্যান্স আছে, পি কিউ, আর এ থেকে যে পর্যন্ত রেজিস্ট্যান্সকে আমরা আর ধরছি, আর জে থেকে বি পর্যন্ত রেজিস্ট্যান্সকে এস ধরছি। তাহলে পি কিউ থাকছে উপরে, আর এস থাকছে তাদের নিচে প্যারালালে, আর মাঝখান থেকে গ্যালভানোমিটার যুক্ত আছে। অর্থাৎ এটা হুইটস্টোন ব্রিজ সার্কিটটা যেটা ছিল সেই হুইটস্টোন ব্রিজ সার্কিটটাকেই অন্যরকম ভাবে আমরা এখানে এঁকেছি। এখন এখানে আমরা হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করতে চাইব। এখানে যদি হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করতে হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটার কিন্তু বিক্ষেপ শূন্য করতে হবে। গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য করার জন্য আমরা খুব সহজেই গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য করতে পারবো। আমরা প্রথম যখন হুইটস্টোন ব্রিজ নীতি পড়েছিলাম তখন কিন্তু গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য করার জন্য অনেক সমস্যা হতো, কিন্তু মিটার ব্রিজ সার্কিটে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ অনেক সহজে শূন্য করতে পারবো। সেই সহজে শূন্য করার পদ্ধতিটা হলো, প্রথম যখন আমরা সুইচ অন করে দেখলাম যে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হচ্ছে, তখন আমরা জাস্ট কি করব না, এই যে জকির সাহায্যে আমরা গ্যালভানোমিটারটাকে যে বিন্দুতে যুক্ত করেছিলাম, জকিটাকে হয় এই দিকে সরিয়ে নেব। যদি এই দিকে সরিয়ে এখানে টাচ করার ফলে দেখা যায় গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বেড়ে গেছে, তাহলে আমরা জকিটাকে এই দিকে না সরিয়ে এই দিকে সরাবো, এবং এই দিকে সরাতে সরাতে নিশ্চয়ই একটা পয়েন্ট পেয়ে যাবো যে পয়েন্টটাতে গ্যালভানোমিটারটাকে টাচ করানোর ফলে দেখব গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হচ্ছে। যে বিন্দুতে টাচ করানোর ফলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হচ্ছে, এ থেকে সেই বিন্দু পর্যন্ত দূরত্বটা আমরা এই স্কেলের সাহায্যে মেপে নেব। ধরা যাক এ থেকে যে বিন্দু পর্যন্ত দূরত্বটা হয়েছে এল সেন্টিমিটার। এ থেকে যে পর্যন্ত দূরত্ব যদি এল সেন্টিমিটার হয়, তাহলে জে থেকে বি পর্যন্ত বাকি ডিসটেন্সটা হবে তাহলে 100 মাইনাস এল সেন্টিমিটার। যেহেতু গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হচ্ছে, তাহলে আমরা এখানে হুইটস্টোন ব্রিজ নীতি প্রয়োগ করতে পারবো। হুইটস্টোন ব্রিজ নীতিটা হচ্ছে B বাই Q ইকুয়াল টু হচ্ছে R বাই S। P হচ্ছে জানা রোধ, Q হচ্ছে অজানা রোধ, R হচ্ছে না, R টা হলো L সেন্টিমিটার তারের রোধ। L সেন্টিমিটার তারের রোধের ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে R ইকুয়াল টু রো L বাই A। তাহলে এই ফর্মুলা অনুযায়ী L সেন্টিমিটার তারের রোধ হচ্ছে রো L ডিভাইডেড বাই S, মানে হলো 100 মাইনাস L সেন্টিমিটার তারের রোধ। 100 মাইনাস L সেন্টিমিটার দৈর্ঘ্যের তারের রোধটা হবে রো, L এর জায়গায় শুধু বসবে 100 মাইনাস L। তাহলে রো L এর জায়গায় 100 মাইনাস L, এ উপরে চলে যাচ্ছে, তাহলে রো এবং এ কেটে যাচ্ছে, কেটে গেলে পি বাই কিউ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। তাহলে আমরা এল এর মান যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই এবং এই ইকুয়েশনে যদি জানা রোধ পি এর মান বসিয়ে দিই এখান থেকে, তাহলে আমরা সহজেই অজানা রোধ কিউ এর মান পেয়ে যাব। তাহলে আমরা খুব সহজেই হুইটস্টোন ব্রিজ নীতিটা মিটার ব্রিজের মধ্যে প্রয়োগ করতে পারব। প্র্যাকটিক্যালে এখানে আরো অনেক কিছু চেঞ্জ করা হয়। প্র্যাকটিক্যালে এখানে বললাম কমিউটার রিডিউস করা হয়, কমিউটার রিডিউস করার ফলে কারেন্টের ডিরেকশনটা মাঝে মাঝে এদিকে মাঝে মাঝে এদিকে পাঠানো হয়, এদিকে কারেন্ট পাঠিয়ে একবার ইকুয়েশন তৈরি করতে হয়, এদিকে কারেন্ট পাঠিয়ে একবার ইকুয়েশন তৈরি করতে হয়। অর্থাৎ রিডিং অনেকগুলো নিতে হয়, পি রেজিস্ট্যান্স এবং কিউ রেজিস্ট্যান্স এদের দুটোকে অল্টারনেট করে রিডিং নিতে হয়, এবং যতগুলো রিডিং অজানা রোধের জন্য পাওয়া গেল সবগুলোর অ্যাভারেজ করে একটা মান আমরা পাই। তাহলে এই হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। আজকের আমরা হুইটস্টোন ব্রিজ নীতিটা শেষ করলাম।
কোশ্চেন রিজিডিটি সংক্রান্ত একটা অঙ্ক করে আমি শেষ করবো আজকের টপিকটা। অঙ্কটা অনেকেরই হয়তো খুব পরিচিত হতে পারে। এইরকম একটা সার্কিট কম্বিনেশন আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এখানে যে কটা রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সের মানই হচ্ছে আর। এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। এটা খুব একটা কঠিন প্রবলেম নয়, সবাই একটু চেষ্টা করলেই হয়তো পেরে যাবে, বা অনেকেরই হয়তো প্রবলেমটা জানা। এখানে এই যে পাঁচটা রোধ আছে, এই পাঁচটা রোধ কি কোথায় যুক্ত আছে বা কি কোন কম্বিনেশনে যুক্ত আছে এইটা বোঝাটা খুবই সহজ, যদি না আমরা এখানে হুইস্টন নীতি প্রয়োগ করি। আর এইখানে যদি হুইস্টন নীতি প্রয়োগ করতে পারি চাই, তাহলে হুইস্টন নীতি আমরা যেরকম ধরনের সার্কিট অঙ্কন করেছিলাম, এই ছবিটা কি সেরকম ধরনের? না, এই ছবিটা সেরকম ধরনের নয়। এইটাকে হুইস্টন ব্রিজের মতো করে বানিয়ে নিতে হবে আমাদের। তার জন্য আমরা কি করবো? তার জন্য আমরা এ বিন্দুটা, কিন্তু এটা সবাই তার দিয়ে তৈরি, তাই এ বিন্দুটাকে টেনে আমরা এই পাশে নিয়ে আসবো। এ বিন্দুটাকে যখন টেনে আমরা এই পাশে নিয়ে আসবো, তখন এই পয়েন্টটা এবারে চলে আসবে, এই রেজিস্ট্যান্স উপরে চলে আসবে, এই রেজিস্ট্যান্স এবারে চলে আসবে। তাহলে এ পয়েন্ট চলে গেছে কোথায়? এখানে গেছে এ পয়েন্ট। এই রেজিস্ট্যান্সে চলে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে এই রেজিস্ট্যান্সটা তাহলে চলে গেছে কোথায়? এখানে। তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্স তো আর নেই, এটা কিন্তু আর নেই। আর বি পয়েন্টটাকে যদি এই পাশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বি চলে গেছে এখানে। এবার যদি এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু হুইস্টন নীতির মতো হয়ে গেছে। এই ছবিতে এইটা তাহলে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এইটা হচ্ছে গ্যালভানোমিটারের পজিশন। এইটা পি, পি এর মান আর, এটা কিউ, কিউ এর মান আর, তাহলে পি বাই কিউ সমান 1। এইটা আর, আর এর মান আর, এটা এস, এস এর মান আর। তাহলে পি বাই কিউ সমান যেমন 1, আর বাই এস তেমন 1, অর্থাৎ বৃষ্টি কি অবস্থায় আছে? না, বৃষ্টি সাম্যাবস্থায় আছে। আর যখন বৃষ্টি সাম্যাবস্থায় থাকে তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ যায় না, তাই এই রাস্তাটা তুল্য রোধের হিসেবের মধ্যে আসবে না। তাহলে কি পড়ে থাকে? না, এই দুটো রোধ দেখতে পাচ্ছি এখন সিরিজ কম্বিনেশনে আছে, এই দুটো রোধ দেখতে পাচ্ছি সিরিজ কম্বিনেশনে আছে। এদের দুজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? না 2R। এদের দুজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? না 2R। এবং এই 2R এবং এই 2R এরা দুজনে তাহলে কোন কম্বিনেশন আছে? না 2R 2R আছে প্যারালাল কম্বিনেশনে। 2R এবং 2R এর প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত? না। তাহলে এই টোটাল সার্কিটটার জন্য এই বিন্দু আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল কত? এরকম ধরনের প্রচুর প্রবলেম আছে হুইস্টন নীতির সাহায্যে, যেগুলো আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারি। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কে আমরা এই যে ভিডিওগুলো বানিয়েছি তার থেকে কারো কোনো সমস্যা থাকে, কারো কোনো প্রবলেম আটকে যায়, তাহলে তোমরা সেটা শেয়ার করতে পারো আমাকে। আশা করছি সবার সবাইকে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিও শেষ করছি।